সরকার দল সংবিধান রক্ষার কথা যেটি বলছেন, আর বিরোধী দলের পক্ষ থেকে যে এটি এখনই কেন নয়, নতুন কিছু কেন হলো না, ইমপিচমেন্টের কথা তারা বলছেন। আইনি ভিত্তিটা কি? আপনি রাষ্ট্রপতির ব্যাপারে বলছেন তো? জি। আচ্ছা, প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার দুই সহ আলোচককে শুভেচ্ছা। তো আপনি তো রাষ্ট্রপতির ব্যাপারে বলছেন যে এ ব্যাপারে বিরোধী দল একটা অবস্থান নিয়েছে, সরকারি দল একটা অবস্থান নিয়েছে। তো রাজনৈতিক অবস্থান, আমার দুই পাশে দুজন সংসদ সদস্য আছেন, ওনাদের রাজনৈতিক অবস্থান ওনারা বলেছেন, কাজে আমি রাজনীতিতে যাব না। আমি বলি যে এটা আইনগত দিকটা বলি, অথবা বরং এটা বলতে পারি যে এটার অন্য কোনো সমাধান ছিল কিনা। তো এটা খুব ভালো হতো যদি দুই পক্ষ একমত হয়ে এই জিনিসটা আজকে না হতো, সবাই মিলে খুব সুন্দর সৌহার্দ্যপূর্ণ প্রথম অধিবেশনটা হতে পারত। তবে হতে পারেনি, সেটাকেও আমি বিরাট কোনো সমস্যা মনে করছি না। কারণ প্রথমত হলো, এই সংসদটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে এটা অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া সংসদ। এবং শুধু তাই নয়, আমাদের এক হিসেবে 2014 সাল থেকে আজ পর্যন্ত কোনো সংসদ ছিল না। 2014 সালে যে নির্বাচন হয়েছে এটা কোনো সাংবিধানিক নির্বাচন হয়নি, এবং আমাদের সুপ্রিম কোর্টে 2014 সালের নির্বাচন নিয়ে কিন্তু একটা মামলা হয়েছিল, এবং ওখানে বাংলাদেশের খুবই সর্বজন শ্রদ্ধেয় সিনিয়র আইনজীবী ডক্টর কামাল হোসেন, উনি ওখানে অ্যামিকাস কিউরি ছিলেন ওই মামলায়। এবং ওই মামলায় ওনার অ্যামিকাস কিউরি সাবমিশন এটা ছিল যে 14 সালের যে সংসদ, এটা সংবিধানের অধীনে কোনো সংসদই নয়। এটা উনি সাবমিশন করেছিলেন ওখানে, যে সংবিধানের অধীনে গঠিত কোনো সংসদ এটাকে বলা যাবে না। কারণ কি? কারণ হলো ওখানে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, এবং আমাদের সংবিধানে আছে সংসদ গঠিত হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। ওই থেকে, এবং উনি কামাল হোসেন যেই সংবিধানের কথা বিএনপি বলছে, সবাই আমরা বলছি, সেই সংবিধানের প্রণেতাদের অন্যতম। তিনি ওই 2014 সালের নির্বাচন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে সাবমিশন করেছেন যে এই সংসদ সংবিধানের অধীনে গঠিত কোনো সংসদ হিসাবেই বিবেচিত হতে পারে না। এবং এরপরে নির্বাচনগুলো তো আরও খারাপ হয়েছে। 18 সালের নির্বাচন তো রাতের বেলা ব্যালট পেপার ভর্তি করা হয়েছে, 24 সালেরটা কেমন হয়েছে আমরা জানি। কাজেই আমাদের আসলে সত্যিকার অর্থে 2014 সালের পর, এত বছর পর, 12 বছর পর আমরা একটা সত্যিকার সংসদ পেয়েছি, এবং এই সংসদ অনেক ত্যাগের বিনিময়ে এসছে। এবং আমার সহালোচক যেমন বলছিলেন যে এই সংসদে যারা আছেন তারা সবাই এই ত্যাগের মধ্যে কোনো না কোনোভাবে ছিলেন। বিএনপি সেই পুরো সময়টা জুড়ে ছিলেন, এবং ওনারা তো শেষ পর্যায়ে এসে গভীর ত্যাগ করেছেন আমাদের তরুণ প্রজন্ম। কাজেই এই সংসদটা আমাদের অনেক দিন পরের একটা সত্যিকারের সংসদ, এবং একটা সংসদ যেটা আমরা অনেক ত্যাগের বিনিময়ে পেয়েছি। এবং এখানে আমাদের দুটো ভিন্ন মত আছে যে আমরা সংবিধানকে কিভাবে দেখব। আমাদের এখনকার যে প্রতিষ্ঠানগুলো আছে, এবং রাষ্ট্রপতিও একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা একটা বিপ্লব পরবর্তী অবস্থায় কিভাবে দেখব, কিভাবে আমরা দেখতে চাই। তো এখানে দুটো ভিন্ন মত আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি। একদিকে বিরোধী দল আছেন, একদিকে বিএনপি আছেন। এই ভিন্ন মতটা না থাকলে হয়তো আমাদের এগিয়ে যাওয়াটা সহজ হতো, কিন্তু ভিন্ন মত থাকাটাকেও আমি খারাপভাবে দেখি না। এই ভিন্ন মতের মধ্যে থেকে আমরা হয়তো এক জায়গায় আসতে পারি, এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। এবং যেহেতু একটা ভিন্ন মত আছে, এটার একটা প্রতিফলন আমরা আজকের প্রথম অধিবেশনে দেখেছি। এবং ওনারা হয়তো লেজিটিমেটলি বলতে পারেন যে উনি তো একটা, যারা পালিয়ে গেছেন, যারা পতিত হয়েছেন, যারা 15-16 বছর ধরে দেশে একটা স্বৈরাচারী ফ্যাসিবাদী অবস্থা কায়েম করেছেন, উনি তার প্রতিনিধি। কাজেই তার প্রতিনিধিকে আমরা দেখতে চাই না সংসদে। তো সেটা ওনাদের বলার যৌক্তিক কারণ আছে, যৌক্তিক কারণ থাকতে পারে। আর অন্য আরেকটা কথা যেটা বলা হয় যে আমাদের তো কোনো অপশান নাই, কারণ আমাদেরকে সংবিধান মেনে রাষ্ট্রপতিকে সংসদে ভাষণ দিতেই হবে, এছাড়া কোনো বিকল্প নেই। তো এই যুক্তিটা অত শক্ত যুক্তি নয়, কারণ অনেক ব্যাপারে আমরা লিখিত সংবিধান থেকে অনেক বিচ্যুত হয়েছি।
এমনকি ধরুন এই যে স্পিকার নির্বাচিত হওয়ার আগে যে একজন মাননীয় সদস্য সভাপতিত্ব করলেন, এই বিষয়েও তো সংবিধানে কিছু নেই। কিন্তু আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে, একটা বিপ্লব পরবর্তী অবস্থায় আমরা একটা নিয়মতান্ত্রিক শাসন কাঠামোর মাধ্যমে শাসন পরিচালনা করতে চাচ্ছি। কাজেই আমরা অনেক কিছু যেগুলো পারছি সংবিধান মেনে চলছি, কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা সংবিধানের লিখিত নিয়মকানুনের বাইরে কাজ করেছি। প্রথম অধিবেশন শুরু করা এটার সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ, এবং আমি যদি আরও 1.5 বছরে ফিরে যাই আমি অসংখ্য উদাহরণ দিতে পারবো। যেমন কি আপনি 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন হয়েছে, এটাও তো ঠিক আক্ষরিকভাবে সংবিধান অনুযায়ী হয়নি, কারণ আক্ষরিকভাবে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হলে এই নির্বাচন হতে হবে সংসদের মেয়াদ শেষ হওয়ার 90 দিন আগে, এবং অথবা যদি সংসদ ভেঙে দেয়া হয় তাহলে ভেঙে দেওয়ার 90 দিন পরে। এটা আক্ষরিকভাবে সংবিধানে বলা আছে যে মেয়াদ শেষ হওয়ার 90 দিন আগে নির্বাচন হবে, অথবা যদি ভেঙে দেয়া হয় তাহলে ভেঙে দেওয়ার 90 দিন পরে। তো এখানে তো মেয়াদ শেষ হয়নি, কাজে ওই অংশটি বাদ। তাহলে হলো ভেঙে দেওয়ার 90 দিন পরে। তো সেই ক্ষেত্রে প্রথম প্রশ্ন দাঁড়াবে যে এই ভেঙে দেওয়াটা কি লিখিত সংবিধান অনুযায়ী হয়েছিল কিনা, এবং এটা বলা সম্ভব যে এই ভেঙে দেওয়াটা লিখিত সংবিধান অনুযায়ী হয়নি, কারণ রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দিতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। তো যেদিন উনি সংসদ ভেঙে দিলেন সেদিন তো দেশে প্রধানমন্ত্রী ছিলেন না, প্রধানমন্ত্রী ভারতে চলে গিয়েছেন। কাজে উনি কোথার থেকে পরামর্শ পেলেন, কিভাবে ভেঙে দিলেন? কাজে প্রথম প্রশ্ন হলো তো ভেঙে দেওয়াটাও লিখিত সংবিধান অনুযায়ী হয়নি। এবং আমরা যদি ধরে নেই যে ভেঙে দেওয়াটা লিখিত সংবিধান অনুযায়ী হয়েছিল, ধরে নিলাম তর্কের খাতিরে, সেই ক্ষেত্রে সেই ভেঙে দেওয়ার মনে হয় 6 আগস্টে ভেঙে দেওয়া হয়েছে, তার 90 দিন পরে নির্বাচন হওয়ার কথা ছিল, তা তো হয়নি। নির্বাচন হয়েছে 12ই ফেব্রুয়ারি। এটা আরেকটা উদাহরণ আমি দিলাম। তারপরে এই যে 133টা অধ্যাদেশ আজকে পার্লামেন্টে টেবল করা হয়েছে, এগুলো রাষ্ট্রপতি জারি করেছেন সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী। কিন্তু 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন, এটা ঠিক আছে। কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপতি আপনারা জানবেন সংবিধানে যেটা আছে যে দুটো কাজ ছাড়া সব কিছু কাজ উনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করেন। দুটো হচ্ছে প্রধানমন্ত্রীর নিয়োগ করা এবং প্রধান বিচারপতি নিয়োগ করা। এছাড়া আর সমস্ত কার্যক্রম উনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করার কথা। তো 5ই আগস্ট থেকে তো বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শপথ নেওয়ার আগ পর্যন্ত দেশে কোনো প্রধানমন্ত্রী ছিলেন না। তো এই যে 133টা অধ্যাদেশ উনি জারি করলেন, এগুলো তো প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া জারি করেছেন, কাজে এগুলো তো সাংবিধানিক হয়নি। তো এরকম আমরা অনেক জায়গায় আমরা সংবিধান থেকে সরে গিয়েছি, এবং এটাকে আমি কোনো ভুল মনে করি না, কারণ আমাদের একটা পরিবর্তন হয়েছে, এটা সাংবিধানিক ধারাবাহিকতায় পরিবর্তন হয়নি। যে বিপ্লব হয়েছে বা অভ্যুত্থান হয়েছে এটার কথা তো সংবিধানে নাই। এখন আমাদের সামনে এগোনোর পথটা কি হবে? সামনে এই উদ্ভূত এই পরিস্থিতিতে আমরা সামনে এগোনোর পথটা কি হবে? যেমন 15 তারিখ রোববার অধিবেশন বসছে আবার। এখন সামনে এগোনোর পথ হলো যে একটা তো হলো যে বিএনপি এখানে খুবই একটা বড় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, 2/3 বেশি। তো সেই সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ওনারা অনেক কাজ করতে পারবেন। তবে সবচেয়ে ভালো হতো যদি এখানে আরও একটু বেশি ঐক্যমত থাকতো, বিশেষ করে সংস্কারের বিষয়ে। কারণ আমরা তো একটা, যেটা আমি বলছিলাম, একটা অস্বাভাবিক অবস্থায় বাংলাদেশ ছিল, যেখানে কোনো নির্বাচন হয়নি, মানুষের কোনো অধিকার এখানে সুরক্ষিত হয়নি। আমাদের চোখের সামনে তরুণদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে, এবং এটা কোনো বৈদেশিক শক্তি না, নিজের সরকার তার দেশের জনগণকে গুলি করে মেরেছে। তো এই রকম একটা অবস্থা থেকে আমাদের উত্তরণ হয়েছে, এবং আমরা সবাই, বিশেষ করে আমার দুই পাশে যেই 2জন সংসদ সদস্য আছেন, তারা যেই রাজনৈতিক দলগুলোকে প্রতিনিধিত্ব করেন, তারা সবাই এই উত্তরণের অংশীদার। কাজে তাদের মধ্যে আরেকটু বেশি সামনে ঐক্যমত নিয়ে গিয়ে যাওয়ার একটা চেষ্টা দেখলে আমরা নাগরিক, সেটাকে আমরা মতভেদের মধ্যে ঐক্যের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা বলছি। আপনাকে ধন্যবাদ।